হাই, আমি রূপসা রয়। আজ আমি এমন একটা সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা শোনার পর হয়তো অনেকেই আমার সঙ্গে রিলেট করতে পারবে। এবং আপামর প্রত্যেকটা মেয়ের তাদের বাবা মাকে নিয়ে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এবং তারা বলতে পারে না, সেই কথাগুলো আমি আজকে বলতে চলেছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হলো সেটা হচ্ছে, আমরা বাবা মাকে যে কথাটা কখনো স্বীকারই করতে পারবো না, কখনো নিজের মুখে বলতে পারবো না, কারণ বললে পরে হয়তো তারা ভুল বুঝবে এটা ভেবে, এবং তারা কিভাবে রিয়্যাক্ট করবে, তারা কিভাবে নেবে সেই বিষয়টাকে, সেইটা ভেবে আমরা কখনো এই কথাগুলো বলতে পারি না। ইনফ্যাক্ট আমি নিজেও আমার বাবা মাকে কথাগুলো কখনো বলতে পারবো না, বোঝাতে পারবো না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এই ভিডিওটা করা। প্রত্যেকটা বাবা মায়ের সঙ্গে তার মেয়ের সম্পর্ক হয় প্রচণ্ড সুন্দর একটা সম্পর্ক, প্রচণ্ড পূজনীয় একটা সম্পর্ক, কিন্তু কয়েকটা জিনিসের ভুলের জন্য আমাদের এই সম্পর্কটা একদম শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা এই কথাগুলো বলতে পারছি না কারণ আমরা ভয় পাচ্ছি তোমাদেরকে। তো আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের সাথে কথা বলো, আমাদের কথাগুলো শোনো। আমরা যখন কোনো কিছু শেয়ার করতে যাচ্ছি, লাইক আমাদের স্কুলে কি হয়েছে, বা আমাদের কলেজে যেন মা আজকে এটা হয়েছে, বা আমি যেন আজকে রাস্তা দিয়ে হাঁটছিলাম এই ঘটেছে, সবার ফার্স্ট যখন আমরা বলতে যাচ্ছি তখন আমাদেরকে বলা হচ্ছে পড়াশোনা নেই তোর, সারাদিন কোনো কাজ কাম করিস না তো, যা না গিয়ে বইয়ের পাতাটা খুলে বস না, এত কথা কোত্থেকে আসে পেটে। এই জায়গা থেকে শুরু হয় আসল ভুলটা। এখান থেকে আমরা ভয় পেতে শুরু করি। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ফিলিংস থাকে, প্রত্যেকটা বেসিক্যালি এই চাইল্ডদের এই এজটা, টিনেজের যে এজটা, এই এজে প্রত্যেকটা ছেলেমেয়ের একটা ভাবনা চিন্তা থাকে, নিজস্ব কিছু ভাবনা চিন্তা থাকে, এবং প্রত্যেকটা টাইম সে খালি ভাবে যে আমি কি এটা করবো, এটা করলে কি ভালো হবে। আচ্ছা, সবার আগে যাই বাবা মাকে একটা জিজ্ঞাসা করি, আগে আমি তার ওপিনিয়নটা নিয়ে দেখি যে সে কী বলছে। আমি যখনই কোনো ভালো হোক বা খারাপ হোক, আমি যখন তাদের কাছে কি বলতে যাচ্ছি, তারা আমাদেরকে বলছে না এটা তুই করবি না, এটা কেউ করে নাকি, তুই কি পাগল হয়ে গেছিস, এসব ভুলভাল কাজ একদম মাথাতে আনবি না, চুপচাপ গিয়ে পড়তে বস, আর যেন আমি তোকে ওখান থেকে উঠতে না দেখি। আর এত ফোন ফোন কিসের? আমি একটা কথা বলি, সারাদিন কেউ ফোন ঘাটে না, আর ফোন ঘাটছে মানে যে খারাপ কাজ করছে সেটা কখনো হতে পারে না। সব সময় যে শুধুমাত্র ফোন ঘাটছে, রিল স্ক্রল করছে, ফোন ফালতু কারণে ঘাটছে, এমন ব্যাপারটা নয়। অনেক সময় এমনও হয় যে আমরা হয়তো কাজের জন্য ফোনটা ঘাটছি, আমাদের খুব দরকার। বেসিক্যালি করোনার পর থেকে যে প্রবলেমটা হয়েছে, সমস্ত কিছু ফোনে, পড়াশোনা এভরিথিং ফোনে, পিডিএফ থেকে শুরু করে 200-300 পাতার পিডিএফ আমাদেরকে সেন্ড করা হচ্ছে, প্রত্যেকটা ডকেক্স ফাইলে পাঠানো হচ্ছে, আমরা সারাদিন ফোনেই রয়েছি পড়ে। এবং সেই জিনিসটার ভুল বুঝে বাবা মায়েরা আমাদের ওপর বকছে, এবং তারা বোঝার চেষ্টাটাই করছে না। এবং এখান থেকে আরও আমাদের ওপর মেন্টালি প্রেশার ফেলা হচ্ছে যে তুমি সারাদিন ফোন ঘাটছো, তুমি সারাদিন ফোন ঘাটছো। হয়তো দেখা যাচ্ছে আমি সারাদিনে 3 ঘন্টা ফোন নিয়েছি, তার মধ্যে তো 2 ঘন্টা আমি পড়েছি, আধ ঘন্টা হয়তো আমি কোনো কিছু দেখে ছবি এঁকেছি বা আদার্স মানুষের অনেক কিছু কাজ থাকে সেই কাজগুলো করেছে, আর আধ ঘন্টা হয়তো সে কোনো মেসেজ করেছে বা ইনস্টাগ্রাম ঘেটেছে বা ফেসবুক ঘেটেছে। কিন্তু তাকে এইভাবে ডিনোট করা হয়েছে যে না তুমি 2.5 ঘন্টা ফোনে ঘেটেছো, আধ ঘন্টা হয়তো পড়েছো, তাও হয়তো পড়নি ঠিক করে, তার মধ্যে আবার ফোনে কথা বলেছো, বন্ধুবান্ধব ফোন করেছে। তো এই জিনিসটা একদম করা উচিত নয়। আগে তার সঙ্গে বোঝা উচিত, তার সাথে কথা বলা উচিত। প্রত্যেকটা বাবা মায়ের কথা আমি এখানে অবশ্যই বলছি না, আমি সেই সমস্ত টক্সিক বাবা মায়ের কথা বলছি যারা নিজের ছেলে মেয়েকে বোঝার চেষ্টাই করে না। যখনই তারা কথা বলতে চায় প্রথমে তাদেরকে বাধা দিয়ে থামিয়ে দেওয়া হয়। তারা যা কিছু বলছে যে আমার এটা ভালো লাগছে বা এই কালারটা আমার কাছে সুইটেবল মনে হচ্ছে, যে হ্যাঁ এই কালারটা আমার ফেভারিট, তার বাবা মা তাকে এইভাবে নোট করছে না তোর গায়ে কালারটা ভালো লাগছে না। আর এটা শুধুমাত্র যে শুধু পড়াশোনা এই সমস্ত বিষয় না, এর পরিধিটা অনেকটা বড়। তুমি যতটা ভাবতে পারছো তার চেয়ে অনেকটা বড় এই পরিধিটা। হয়তো দেখা গেল কারোর গায়ের কালার খুব ফর্সা নয়, মাঝামাঝি মিডিয়াম বা একটু ডার্ক বলা চলে, একটু স্কিনটা ডার্ক, তাকে এইভাবে বলা হচ্ছে যে না তুমি এই লাইট কালারটা পরো না, তোমার গায়ে ক্যাটকেটে লাগছে, তোকে এই কালারটা মানায় না। হয়তো দেখা গেল তার কালারটাই ওটা ফেভারিট, তাকে সকাল থেকে রাত অবধি খালি এটাই শুনতে হচ্ছে। এবং এই জিনিসগুলো প্রত্যেকটা বাচ্চার ওপর প্রচণ্ড বাজে রকম ইম্প্যাক্ট ফেলে। আর এই জিনিসটা কোত্থেকে শুরু হয়? সবার প্রথম বাবা মা শুরু করছে এই জিনিসটা। সবার প্রথম বাবা মা তার বাচ্চাকে ছোটোবেলা থেকে শুরু করছে এই জিনিসটা। প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের বেসিক নিড থাকে, তাকে খাবার খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, সে কাঁদলে তাকে চুপ করানো। আর আমাদের
এই সমস্ত টক্সিক প্যারেন্টস তারা সব সময় একই কথা বলছে যে তোমাকে যখন আমি জন্ম দিয়েছি তারপর থেকে তোমাকে আমি খাবার খাইয়েছি, তোমাকে আমি বড় করেছি, কোলে পিঠে করে মানুষ করেছি, তুমি কি করেছো আমার জন্য? তোমার বয়সে অন্যরা কি করছে দেখো, আর তুমি কি করছো? তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না। এই সমস্ত ডিমোটিভেশন এবং এই সমস্ত কথাগুলো কেন বলে তারা? তারা কি বুঝতে পারে না যে এই জিনিসগুলো আমাদেরকে ঠিক কতটা ভাবে কষ্ট দেয়? এখনকার ছেলেমেয়েরা বকে গেছে। কেন আগেকার ছেলেমেয়েরা যায়নি? আগেকার ছেলেমেয়েরা ভুল করতো না? এখনকার ছেলেমেয়েরা বেশি করছে, কারণ তার বাবা মাদের সাথে কথা বলে না। আগেকার দিনে কি হতো, একটা নর্মাল জিনিস ভালো করে মাথায় ভাবার চেষ্টা করো। আগেকার দিনে মিনিমাম প্রত্যেকটা বাড়িতে অন্তত মিনিমাম 2 থেকে 3 জন ছেলেমেয়ে থাকতো। বাবা মায়ের সঙ্গে তারা কথা বলতে না পারেও তার দাদা দিদি বা ভাই বোনের সঙ্গে তারা সেই জিনিসটা শেয়ার করতো, এবং ভুল করার আগে তারা 5বার আটকে যেত, কারণ তার দাদা দিদিরা আটকে নিত। এখনকার জেনারেশনে প্রত্যেকটা ঘরে অন্তত পক্ষে একটাই ছেলে একটাই মেয়ে, বড় জোর হলো 2টো। এবার যারাই একা তাদের কি হবে? তারা তো কাউকে বলতে পারছে না। সবাই শহরতলিতে বাস করে, সবার বাবা মা রয়েছে আর সে রয়েছে, আর কেউ নেই তার বাড়িতে। সে তার বাবা মাকে প্রচণ্ড ভয় পাচ্ছে, তাকে কথাগুলো বলতে পারছে না। তাহলে সে তাকে বলবেটা কাকে? তাহলে সে বলবেটা কাকে? যখন আমি কোনো বান্ধবী বা বন্ধুর সঙ্গে কথা বলছি ফোনে, এই ধরো আমি 7-8-এ পড়ি বা 9-10-এ পড়ি, সে আমাকে নোটসের জন্য ফোন করেছে, আমি কথা বললাম। সে সকালে একবার ফোন করলো, বিকালে একবার ফোন করলো, 2 থেকে 5 মিনিট কথা হলো। তার মধ্যে 2টো কথা হলো যে কি তুই পড়া কি চলছে, লাইফে কি চলছে, কি করছিস, খবর কি বল। পাশে বাবা মা এইভাবে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থেকে বলতে থাকে যে এত গল্প কিসের, এত কথা কিসের থাকে। তাহলে সে যদি তার বন্ধু বান্ধবের সঙ্গেও জিনিসগুলো শেয়ার না করে, তাহলে তো সে লাইফে ভুল করবেই, ভুল ডিসিশন তো নেবে, কারণ আর তো কেউ নেই তার কাছে। কাকে শেয়ার করবে, কাকে বলবে? তোমরা তো শোনো না। তোমাদের বলতে গেলে তোমরা সারাদিন একই কথা, পড়াশোনা ছাড়া যেন আর কিছু না দেখি। আর যদি কোনো ছেলেমেয়ের কোনো শখ থাকে, প্রত্যেকটা ছেলেমেয়ের কিছু না কিছু ইচ্ছে থাকে পড়াশোনার পাশাপাশি, কেউ ছবি আঁকছে, কেউ গান গাইছে, কেউ নাচতে চাইছে, কেউ লেখালেখি করে, আরও তো কত কিছু আছে। ছোটোবেলা থেকে তার বাবা মায়েরা তার মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি পেতে হবে, সরকারি চাকরিই পেতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার ডক্টর এগুলোই হতে হবে, এর বাইরে কোনো জব এক্সিস্ট করে না, কাইন্ড অফ এক্সিস্ট করে না, তোমার জন্য ওটা সুইটেবল নয়। আর ওরা মানুষ নাকি? ওই সব জব এখানে এইসব সোসাইটিতে চলে না, তোমাকে ওগুলোই করতে হবে। প্রথম থেকে তার স্বপ্নগুলো মরতে শুরু করেছে। তখন সে কী চাইবে? নিজের স্বপ্নকে বাঁচাতে চাইবে। আর নিজের স্বপ্নকে বাঁচাতে গেলে তাকে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাবা মা থেকে হাইড করতে হবে জিনিসটাকে। সে যখন প্রথম গিয়ে আমি বাবা মাকে বলছে যে মা দেখো আমার না ছবি আঁকতে খুব ভালো লাগে, দেখো আমি এই ছবিটা এঁকেছি, তার মায়ের রিয়াকশানটা এটা হওয়া উচিত, বাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু বাবা সামনে তো পরীক্ষা আসছে, তো এখন এটা একটু সাইডে থাক। ঠিক আছে, তুমি এক কাজ করো, সপ্তাহে 1 দিন ছবি আঁকো, বাকি দিনগুলো পড়াশোনা করো, রবিবার 2 ঘন্টা যত খুশি ছবি আঁকো, কিচ্ছু বলবো না। না, টক্সিক প্যারেন্টরা করে না। টক্সিক প্যারেন্টরা এইভাবে এসে বলে হোয়াট, ছবি কী হবে এসব করে? কী হবে এসব করে? ক টাকা দেবে এটা তোকে? এসব করে না জীবনে দাঁড়ানো যায় না, পেটে ভাত আসে না এসব করে। তার জন্য চাকরি পেতে হয়, আমাদের মতন রক্ত জল করতে হয়, সকাল থেকে অফিসে থাকতে হয় রাত অবধি। আমাকে দেখ, আমি জানিস কত কষ্ট করেছি। আমাদের সময় আমরা হ্যারিকেনের আলোয় পড়তাম, জন বেচে তোকে বড় করেছি। চাকরি পেতে কতটা কষ্ট হয়েছে, সারাটা দিন আমি পড়াশোনা করতাম, যতক্ষণ না আমার কাজ থাকতো আমি কাজ করতাম, রাত জেগে পড়াশোনা করতাম। তোর বয়সে আমি বাড়ি সামলেছি, তুই তো কিচ্ছু করিস না, সারাদিন বাড়িতে বসে থাকছিস, বাবা মার টাকায় গিলছিস, আবার ছবি। ছিঁড়ে ফেললো, তারপর ছুঁড়েইভাবে ফেলে দিল, ফেলে দিয়ে বললো পড়তে বসো। দ্বিতীয় দিন যদি আমি তোমাকে দেখেছি এই জিনিসটা করতে, বাড়ি থেকে বের করে দেব, রাস্তায় থাকবে, তারপর দেখে নেব তোমার কেমন করে এই সব স্বপ্নগুলো পূরণ হয়। এসব করে কিচ্ছু হবে না, পড়তে বসো। এটাই করে, এটাই করা হয় আমাদের সঙ্গে। এটা তো গেল শুধু ছবির কথা, স্বপ্নগুলোর তো অনেক ভাগ আছে। আমি তো অনেক ভালোভাবে বললাম, এত ভালোভাবেও টক্সিক প্যারেন্ট বলে না, এর চেয়েও খারাপভাবে বলে। আর সাথে মার ধর, ধাক্কাধাক্কি, আর হচ্ছে কত কিছু করে, চুলের মুঠি ধরে টানা। মারের তো অনেক কোয়ালিটি আছে মা বাবার, গরম খুন্তি দিয়ে মেরে দিচ্ছে, লাঠি দিয়ে মারছে, বেলনি দিয়ে মারছে, আরও মারার অনেক ধরন আছে। দুটো চড় মারা ইজ ওকে, বাট এই অপমানটা নেওয়া যায় না।
তার স্বপ্ন, তার যেটা ইচ্ছা, তাকে প্রথম দিন থেকে ভেঙে দেওয়া হয়। প্রথম দিন থেকে শেষ হতে হতে সে কোথায় যাবে, সে কতক্ষণ নিজেকে আটকাবে? তার ব্রেন আর তার মন, এই দুটো জিনিসের মধ্যে তার তখন ঝগড়া চলতে থাকে। সে বলতে পারে না কাউকে কথাগুলো, না বাবা মা, না বন্ধু বান্ধব, কারণ বন্ধু বান্ধবের সঙ্গে তো কথা বলা যাবে না। ফোন করলে বাবা মা বলবে ফোনেও তুই গল্প করছিস। আর তার চেয়েও বড় একটা প্রবলেম, এটা মেয়েদের ক্ষেত্রে মনে হয় অনেক 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 বেশি হয়, যেটা ছেলেদেরকে অতটা হ্যান্ডেল করতে হয় না। অফকোর্স করতে হয়, বাট অতটা হ্যান্ডেল করতে হয় না। সেটা হচ্ছে, তুমি প্রেম করছো, ঠিক আছে? হ্যালো ভাই, হ্যাঁ কী করছিস? এই বসে আছি, তুই বল। কিরে, শেষ হচ্ছে না গল্প? চলছে তো, আমি জানি। আয় এদিকে, তোর বাজাচ্ছি আমি 12টা, বলে মার শুরু করে দিল। কার ফোন দেখি, কি চলছে দেখি। হয়তো দেখা গেল সে শুধুমাত্র নোটস নিতেই ফোন করেছিল। ভদ্রতার খাতিরে তো সেইটুকুনি আর বলা যায় না, ফোন ধরে বলতে হয় যে হ্যালো কী করছিস, কেমন আছিস, কী চলছে, ফাঁকা আছিস, ঠিক আছে তাহলে আমাকে এই নোটসটা একটু পাঠাবি, আগের দিন না আমার যাওয়া হয়নি, শরীর অসুস্থ ছিল এক্সেট্রা। বাট তাকে এইভাবে ডিনোট করা হলো। একটা মেয়ে রাস্তায় পেন কিনতে গেছে, পেনের দোকানে, ওই দোকানটা থেকে সে পেন কেনে, তার কারণ থাকতে পারে যে ওই পেনের দোকানটা অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। সেই ছেলে দোকানে হতেই পারে তার মালিকের ছেলে বসেছে সেই দিন, হতেই পারে। আমার মা গেল, গিয়ে বলল আচ্ছা রোজ এখানে পেন কিনতে আসা, সপ্তাহে 2 দিন, বাপরে চলছে এর সাথে কিছু, একে আর বাড়তে দেওয়া যাবে না, বাড়িতে মেয়েকে আটকাতে হবে। কি এই জিনিসগুলো, কি মনে হয় সবার সাথে পসিবল? কেন করছো এগুলো, কেন করছেন আপনারা? প্লিজ স্টপ ইট, আই রিকোয়েস্ট, স্টপ ইট। শুধুমাত্র এই নয়, আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা লাইন এতটা 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 হার্ট করে যে একটা সময় পরে তারা তার বাবা মাকে ঘৃণা করতে শুরু করে। তার মনে হয় যে আমি অনাথ হলাম না কেন, এর থেকে আমি রাস্তায় জন্ম নিতাম তো খুব ভালো হতো, আমার লাইফটা খুব ভালো হতো। বা এই টিনেজারে যে প্রবলেমগুলো হয়, যে ভাল লাগছে না, সুইসাইড করি, হাত কাটি। সবসময় কি বয়ফ্রেন্ডের জন্য কেউ হাত কাটে? আর ইউ সিরিয়াস? ফ্যামিলির জন্যও লোকে হাত কাটে। অনেক প্রমাণ আছে, অনেকে আছে যারা ফ্যামিলির ট্রমা নিতে না পেরে হাত কাটছে, কারণ তারা, তাদের যে মেন্টালিটি তখন, তার যে বয়স, সেই সময় সে মনে করে যে হাত কাটলে আমি হয়তো আমার কষ্টটা ওইখান দিয়ে বার করতে পারবো, তো হাত কাটছে। সে জানে না কেন কাটছে, 5 বছর পরে সে রিগ্রেট করতে করতে মরে যাবে। কিন্তু ওই বয়সের ওই হরমোনাল প্রবলেম সব কিছু মিলে সে হাত কাটছে, সুইসাইড করতে যাচ্ছে। ভাবতে পারছেন আপনারা? একটা একটা কী বয়স ওর, 16, 17, 18, 20, এই বয়সের ছেলেমেয়ে হাত কাটছে, সুইসাইড করতে যাচ্ছে, বিষ খাচ্ছে, হসপিটালাইজড, ভর্তি। আর এই সমস্ত কিছুর পিছনে কোনো 1 মাস বা 1 বছরের ঘটনা নয়, তাকে ছোটোবেলা থেকে এই জিনিসগুলো ফেস করে আসতে হচ্ছে প্রত্যেকটা সময়, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে। এখনও ঘুম থেকে উঠিসনি? আমরা তো আমাদের সময় ভোরবেলা 4টের সময় উঠতাম, বাড়ির সমস্ত কাজ করতাম। তুই কেন করছিস না? কেন করছিস না তুই? তোর এটা করা উচিত ছিল, তুই করিসনি। একটা ড্রেস পরতে যাচ্ছে, না এই ড্রেসটা তুমি পরতে পারবে না, তোমাকে এই ড্রেসটাই পরতে হবে। আচ্ছা বাইরে কি দেখাতে যাচ্ছ? কাকে দেখাতে যাচ্ছ তুমি? হয়তো দেখা গেল তার ড্রেসটা খুব ফেভারিট, হতেই পারে, কিন্তু তাকে এইভাবে নোট করা হচ্ছে। তার একটা খাবার থেকে শুরু করে, সে খাবার খেতে বসেছে হয়তো, পরীক্ষা দিয়ে এসে বা রেজাল্ট বেরিয়েছে, সে বাড়িতে এসেছে, তার রেজাল্ট খারাপ হয়েছে এবং তাকে এইভাবে বলা হচ্ছে খাবার খাবি না আমার টাকায়, নিজে টাকা রোজগার করে খা। তার বয়স কত, সে কীভাবে রোজগার করবে? এবং সবচেয়ে বড় বিষয় হলো ডিসিশন নেওয়ার সময় তুমি কীভাবে রিয়্যাক্ট করছো। যখন তোমার বাচ্চা বা চাইল্ড কোনো একটা ডিসিশন নিতে চলেছে লাইফে, তখন তুমি তাকে এইভাবে ডিমোটিভেট করতে পারো না যে তুই তো সবসময় ভুল কাজই করিস, তুই বাজে ডিসিশন নিবি, ওটা নিস না, দেখি আমাকে দে, বল কী করতে হবে, এটা কর, এটা করবি না, একদম করবি না, এটা বলা উচিত নয়। তাকে আগে জায়গাটা দেওয়া উচিত, তাকে করতে দেওয়া উচিত, সে কী করছে, কি নিতে চাইছে, কি চাইছে সে এক্স্যাক্টলি, সেটাকে তার শোনা উচিত। এবং তাকে অলওয়েজ সাপোর্ট করে বলা উচিত যে ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি, আমি অলওয়েজ তোমার সঙ্গে আছি, তুমি যা ডিসিশন নেবে আমি আছি তোমার পাশে, তুমি বলো তুমি কি চাও।
আচ্ছা, শুনলাম, শুনে দেখলাম যে না এইটা ওর জন্য ঠিকঠাক ডিসিশন নয়, তো আমি তাকে এইভাবে বলবো যে না এটা তুমি করো না, এটার চেয়ে যদি তুমি এটা করো তোমার বেটার হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা করতে চাও তো, তুমি একবার ভেবে দেখো তো, যদি তুমি এটা করো তাহলে তোমার সাথে এটা হতে পারে, কোনটা ভালো? এটা ভালো না, তাহলে চলো এটাই করো। না, বাবা মায়ের এইভাবে কথা বলে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও যেটা করতে চাইছে ওকে করতে দাও, ওকে ডিসিশনটা নিতে দাও, তারপর তুমি বলো ওকে। ওকে বলার পর, ওকে করার পর ওকে একটা সুযোগ দাও যে ও কী করছে। ও যখন একবার ভুল করবে ও দ্বিতীয়বার এমনিই শিখে যাবে ওর কাছ থেকে, ও দ্বিতীয়বার আবার যাবে না একই জিনিস ভুল করতে। কিন্তু তুমি যদি ওকে প্রথম থেকে শুধুমাত্র এভাবে বলে যাও যে না এটা তুমি পারবে না, এটা একদমই তোমার দ্বারা হবে না, আমরা যেটা বলছি সেটাই করো, এভাবে কদিন চলবে? আচ্ছা ধরে নিলাম ও বড় হচ্ছে আস্তে আস্তে 20 বছর 22 বছর, ততদিন পর্যন্ত তোমরা মানে এই প্যারেন্টসরা বুদ্ধি দিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে সব কিছু। তারপর যখন তোমরা চলে যাবে আমাদের কি হবে? তারপর তো আমরা ডিসিশন নিতে পারবো না। আমাদের মাথার মধ্যে সারাক্ষণ এভাবে স্টাক করবে যে আমি তো পারি না, আমার দ্বারা হয় না এটা, আমি 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 কখনো ডিসিশন নিইনি, আমি আমি কী করবো? ও ও মাই গড, আমি কী করবো? আমি তো এতদিন তো বাবা মা বলে দিয়েছে, আমি কি ড্রেসটা কিনবো না? এই কালারটা আমার গায়ে ভালো লাগে না, কিন্তু এটা আমার খুব ফেভারিট কালার। আমার ভেতর থেকে কান্না পাচ্ছে, আমার ভেতর থেকে ক্রেভিংস হচ্ছে যে এই জামাটা আমি খুব চেয়ে এসেছি, এই ড্রেসটা আমি বরাবর কিনতে চেয়েছি, এটা আমি কিনতে চাই। আর তারপর মনে পড়বে মা বাবার কথাগুলো যে এই কালারটা আমার গায়ে স্যুট করে না, এই ড্রেস আমাকে পরতে না করা হয়েছে, আমি কি করব? আমি এই খাবারটা খাবো, আমি এই ড্রেসটা পরবো, এখানে আমার যাওয়া উচিত। কে বলে দেবে তখন? তোমরা তো থাকবে না তখন বলার জন্য। সারা জীবন তো বাবা মায়েরা থাকে না পাশে, তখন কীভাবে ডিসিশন নেবো আমরা? আরও একটা বিষয় হচ্ছে ট্রাস্ট করা, বিশ্বাস করা। আমাদেরকে প্লিজ বিশ্বাস করতে শেখো তোমরা। আমরা যে কথাগুলো বলছি আমরা মিথ্যে কথা বলি না, আমরা সবসময় সত্যি কথাই বলার চেষ্টা করি। কোনো একটা বাচ্চা জন্ম থেকে মিথ্যে বলতে শিখতেই পারে না, সে অলওয়েজ সত্যি কথা বলবে। যদি না তুমি তাকে এমনভাবে টর্চার করো, বাধ্য করো তাকে মিথ্যে বলতে। সে এসে হয়তো বললো জানো মা, আজকে না আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তো আমি এটা করেছি। আর সেই জিনিসটা শোনার পর তোমার রিয়াকশান এরকমভাবে হলো যে এটা তুই কেন করলি, এটা তোর করা উচিত ছিল না, বলে দুজাতে তুমি চড় মারলে, তাকে ঘর থেকে বার করে দিলে, দাঁড়া আজকেই তোকে বাবাকে বলবো, এই সমস্তভাবে যদি সিন ক্রিয়েট না করো তাহলে অফকোর্স পরের বারও এসে তোমাকে সত্যি কথাটাই বলবে সে। কিন্তু যখনই সে তোমাকে ভয় পেতে শুরু করবে, তোমাকে আর থেকে ভাল লাগবে না, ঠিক সেই সময় সে মিথ্যে কথা বলবে, পরের বার তোমার থেকে লোকাবে যে না আমি তো করিনি, না 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 আমি এটা করিনি। আর এই জন্যই বলা হয় যে যত স্ট্রিক্ট প্যারেন্টস আছে তারা সবসময় গুড লায়ার তৈরি করে। আমরা মিথ্যেবাদী হই কেন? আমরা কেন মিথ্যে বলি? কারণ সত্যিটা তোমরা নিতে পারবে না। সত্যিটা নেওয়ার পর আমাদের উপর যেই চর থাপ্পড় অপমান গালি গালা যেগুলো আসবে, সেগুলো আমরা একদম পারবোই না সহ্য করতে। আমাদের মেন্টাল হেলথ, আমাদের মানসিক অবস্থার পুরো একদম দফা রফা হয়ে যায়। আর সবথেকে বেশি যখন আমাদের খারাপ লাগে সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে তুলনা করা হয় অন্যের সঙ্গে, আমাদেরকে কনস্ট্যান্ট তুলনা করা হয় যে ওকে দেখ ও কত সুন্দর গান গায়, তুই পারবি ওর মতন গান গাইতে? ওই তো ফাটা বাঁশের মতন গলা, সারাদিন খালি ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস, কি হবে নেচে? বিয়ের পর তো নাচতে পারবি না, বিয়ের পর দেবে তোকে কেউ নাচতে? আর ভালো লাগে ওটা শোভা পায়? ভদ্র বাড়ির ছেলেমেয়েরা নাচ করে না, ঠিক আছে? তুমি এক কাজ করো, গান টান শেখো, সুন্দর গান গাও, ঠিক আছে? নাচটা তোমার দ্বারা হবে না, ওই তো ওরকম মোটা বডি তাই নিয়ে আবার নাচতে গেছে। এগুলো কি, কেন করছো এগুলো? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, আর কারোর বডি শেম করাটা একদমই উচিত নয়। তার বডি দিয়ে কখনো তাকে জাজ করা যায় না। আমি এখন একটা রিসেন্ট একদম যেটা আমার সঙ্গে ঘটেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে রাস্তায় বেরিয়ে আমরা কিভাবে বিহেভ করব, কি হবে না হবে, এই জিনিসগুলো শেখার জন্য না প্রত্যেকটা বাবা মাকে তার ছেলে মেয়েদেরকে একটু হলেও ছাড়া উচিত। আমার এখনও মনে পড়ে রিসেন্ট কয়েকদিন আগের ঘটনা এটা। আমি দমদম গেছিলাম, আর সেখানে আমি ছিলাম 2 নম্বরে, আমাকে যেতে হতো 1 নম্বরে। ট্রেন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে ট্রেন এখনই ঢুকে যাবে। আমি শুনে নিয়েছি যে হ্যাঁ ট্রেন এখনই ঢুকছে, আমি দেখলামও ফোনে। আর আমাকে সেই সময় ব্রিজ দিয়ে উঠে 1 নম্বরে যেতে হতো, কিন্তু আমার কাছে টাইম ছিল না 1 নম্বরে যাওয়ার মতন ব্রিজ দিয়ে উঠে, কারণ ব্রিজে অসম্ভব লাইন ছিল। তো আমি কি করেছিলাম, 2 নম্বর থেকে নেমে নিচে লাইনে নেমে 1 নম্বর ওঠার চেষ্টা করছিলাম। কিন্তু আমি এটুকুনি জানতাম না যে দমদমের প্ল্যাটফর্মটা প্রচণ্ড উঁচু হয়। অন্যান্য প্ল্যাটফর্মে যতটা হাইট, দমদমেরটা তার চেয়ে অনেকটা বেশি। নামলে উঠতে পারি না, অনেকেই উঠতে পারে না। আমার কোনো আইডিয়া ছিল না, আমি ফার্স্ট টাইম বেরিয়েছিলাম একা, নৈহাটি থেকে দমদম গেছিলাম পড়তে, আর আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আর
নামার পর আমি দেখতে পাচ্ছি যে একে ট্রেন ঢুকছে এবং দুয়েও ট্রেন ঢুকছে। আমি ট্রেনটাকে লিটারালি দেখতে পাচ্ছি যে এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, এবং আমি লোকের কাছে হেল্প চাইছিলাম যে প্লিজ কেউ আমাকে তোলো টেনে ওপরে, আমি উঠতে পারছি না। অ্যান্ড কেউ আমাকে সেই সময় হেল্প করেনি। আমি জাস্ট ছুটতে ছুটতে একটা লাইন ধরে পুরো প্ল্যাটফর্ম ধরে হেঁটে গেছিলাম। প্ল্যাটফর্ম যেখানে শেষ হয়েছে আমি সেখান দিয়ে উঠেছিলাম। আমি ওঠার সাথে সাথে ট্রেন ঢুকেছিল সেই দিন। আর এই সমস্ত কিছুর জন্য কেন দায়ী জানো? এই সমস্ত কিছুর জন্য আমাদের সেই সমস্ত টক্সিক প্যারেন্টসরা দায়ী, কারণ তারা আমাদের কোনোদিন এগুলো বলেইনি, তারা আমাদের কোনোদিন একা ছাড়েইনি। আমি এই জিনিসটা জানতেই হয়তো পারতাম না যদি না আমি এই জিনিসটা করতাম। হয়তো এমনও হতে পারতো যে ট্রেনটা ঢুকে গেছে, আমি তখন ট্রাই করছি আর তখন আমি উঠতে পারলাম না, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। কোনোদিন আমাদেরকে এই কথাগুলো বলা হয়নি, আমাদেরকে ছাড়াই হয়নি, কোনো কাজ আমাদেরকে করতে দেওয়া হয়নি যে তুই কর, ট্রাই কর, আমি আছি, তোকে সাপোর্ট করছি। এই জিনিসটা যদি হতো তাহলে আমরা ভুল করতাম না। আমরা প্রত্যেকটা জিনিস করার আগে প্রথম যখন কোনো কিছু শুরু হয় তখন আমরা সবার প্রথম বাবা মার কাছে যাই এবং বলি যে এটা আমি করতে যাচ্ছি বা এটা আমি করতে চাই। তারা যদি প্রথম দিন থেকে আমাদের হার্ট ব্রেক করে দেয় তাহলে আমরা কোনোদিন সেটা শেয়ার করব না। আর তারপরে শুরু হয় আসল ভুলগুলো। আমরা লাইফে যে কটা ভুল করি সেই সমস্ত কিছু শুরুটা অনেক দিন আগে থেকে হয়ে যায়। এমন না যে একটা বছরে এই মেয়েটা একদম বদলে গেছে, এই মেয়েটা একদম 2-3 মাসে দেখছি একদম নষ্ট হয়ে গেছে। না, এই জিনিসটা সে অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। সে আর নিতে পারছে না, তার সাফোকেশন হচ্ছে, সে ওখান থেকে বেরোতে চাইছে। আর সবসময় বেরোতে চাইছে মানে তুমি সাপোর্ট করছো না মানে হ্যাঁ অফকোর্স সে ভুল করবে, তার কাছে আর কোনো অপশান নেই। সে ঠিক ভুল বুঝতে পারবে না, কারণ সে কখনো ডিসিশন নেয়নি। সবসময় তুমি তাদের ডিসিশন নিয়ে নিয়েছো, সবসময় তুমি তাকে বলেছো যে এটা ভুল, তুমি যা করছো সেটা ভুল, আমি যেটা করছি সেটাই ঠিক, আমরা যেটা তোমার জন্য চাইছি সেটাই একমাত্র ঠিক, তুমি যা ডিসিশন নিচ্ছ সব ভুল, তুম গলত কর রহে হো, এটাই বলে এসেছে আমাদেরকে। তো আমরা কী করে ডিসিশন নেব? যা ডিসিশন নেবে সেটা তো ভুলই হবে। অ্যাপ্রিসিয়েট করো, নিজের ছেলে মেয়ে যেটা করছে সেটাতে অ্যাপ্রিসিয়েট করাটা কিন্তু একটা অনেক বড় জিনিস। হয়তো তোমার সন্তান খুব সুন্দর ছবি আঁকতে পারে, তো তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো না। তুমি সেটা না করে কী করছো, পাশের বাড়ির ছেলে না মেয়ে কে কী করছে সেটা খুব ভালো, তুই যেটা করছিস সেটা সবচেয়ে খারাপ কাজ, এরকম বলে তাকে ডিমোটিভেট করে দেওয়া, এটা একদমই করা উচিত না। প্লিজ স্টপ ইট। অ্যান্ড এরা সবসময় তোমাদেরকে এরমভাবে বলবে যে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, এর মানে তো এটা নয় তুমি যা খুশি তাই করবে। তুমি যা চাইছো তুমি তাই পাচ্ছ। তুমি সকালবেলা চাইছো তুমি রুটি আর তরকারি খেতে, আমি তোমাকে রুটি তরকারি বানিয়ে দিয়েছি। না, এই জিনিসটা একদম 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 উচিত নয়। এটা এটা কোনো স্বাধীনতা নয়। একটা ছেলে বা একটা মেয়ে যদি চাইছে যে আমি এই কলেজটায় ভর্তি হব বা আমি এই সাবজেক্টটা নিয়ে পড়তে চাই আর এই সাবজেক্টটা এই কলেজেই আছে, তো এই কলেজটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে হতেই পারে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি নৈহাটিতে থাকি, আমি যে কলেজটা চেয়েছিলাম সেটা কলকাতায় ছিল, আমার বাবা মা আমাকে যেতে দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে দুনিয়া গলত হ্যায়, বাইরের পৃথিবী অনেক বড়, তোমার কোনো আইডিয়া নেই বাইরের পৃথিবী ঠিক কতটা খারাপ, তোমার জন্য কতটা ডেভিল তোমাকে শেষ করে দেবে, তুমি জাস্ট শেষ হয়ে যাবে। আর তুমি তো কিছু বোঝো না, তুমি তো সবসময় ভুল কাজই করো। অ্যান্ড এরা সবসময় তোমাদেরকে এরমভাবে বলবে যে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, এর মানে তো এটা নয় তুমি যা খুশি তাই করবে। তুমি যা চাইছো তুমি তাই পাচ্ছ। তুমি সকালবেলা চাইছো তুমি রুটি আর তরকারি খেতে, আমি তোমাকে রুটি তরকারি বানিয়ে দিয়েছি। না, এই জিনিসটা একদম 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 উচিত নয়। এটা এটা কোনো স্বাধীনতা নয়। একটা ছেলে বা একটা মেয়ে যদি চাইছে যে আমি এই কলেজটায় ভর্তি হব বা আমি এই সাবজেক্টটা নিয়ে পড়তে চাই আর এই সাবজেক্টটা এই কলেজেই আছে, তো এই কলেজটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে হতেই পারে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি নৈহাটিতে থাকি, আমি যে কলেজটা চেয়েছিলাম সেটা কলকাতায় ছিল, আমার বাবা মা আমাকে যেতে দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে দুনিয়া গলত হ্যায়, বাইরের পৃথিবী অনেক বড়, তোমার কোনো আইডিয়া নেই বাইরের পৃথিবী ঠিক কতটা খারাপ, তোমার জন্য কতটা ডেভিল তোমাকে শেষ করে দেবে, তুমি জাস্ট শেষ হয়ে যাবে। আর তুমি তো কিছু বোঝো না, তুমি তো সবসময় ভুল কাজই করো। তোমাকে ওরা একদম মানে কি বলবো, একদম মাথার ব্রেন ওয়াশ করে তোমার থেকে সেই জিনিসটা নিয়ে নেবে। তুমি বুঝতেও পারছো না, তুমি রাস্তায় বেরোলে তোমার থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে চলে যাবে, তোমাকে মেরে ফেলতে পারে, তোমাকে খুন করে দিতে পারে, তোমার যা কিছু মানে যা যা নয় তাই হয়ে যেতে পারে তোমার, ঠিক আছে? লাইফের অনেকটা শতাংশ অলরেডি তুমি কাটিয়ে ফেলেছো, তো এবার সেই বাচ্চাটাকে বাঁচতে হবে। তো তাকে ডিসিশন নিতে দাও, তাকে বুঝতে দাও সে কি করতে চায়, তাকে করতে দাও। তাকে এইভাবে আটকে রেখো না, এইভাবে কন্ট্রোল করো না।
প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে, তাকে সেই স্বাধীনতা দেওয়া উচিত। অন্তত এই সমস্ত বিষয়গুলোতে অবশ্যই তাকে স্বাধীনতা দেওয়া উচিত। সে কী চাইছে করতে, কেন চাইছে করতে, তার প্রত্যেকটা কাজের জন্য তাকে দোষারোপ করা বা প্রত্যেকটা কাজের জন্য এটা করিস না, ওটা করিস না, এটা করা উচিত নয়, বারবার তাকে থামিয়ে দেওয়া, তাকে আটকানো এবং নিজে তুমি কি চাইছো সেই সমস্ত কিছু সেই বাচ্চাটার ওপরে চাপিয়ে দেওয়া, সেই বাচ্চাটার মেন্টাল হেলথের তো পুরো একদম দফারফা হয়ে যাচ্ছে। এটা তো বোঝা উচিত। বাইরের পৃথিবী খুব খারাপ, তুমি ভাবতেও পারছো না যে তোমার জন্য বাইরে কী অপেক্ষা করছে। তোমাকে মেরে ফেলবে, তোমাকে খুন করে দেবে, তোমাকে তোমার হাত থেকে পার্স নিয়ে চলে যাবে, তুমি এখান থেকে ওখানে যাবে, এত দূর রোজকার যাতায়াত অসম্ভব ব্যাপার। আর তাছাড়া তুমি কেন ওই কলেজে যেতে চাও? কী চলছে তোমার ওই কলেজে? কেউ আছে নাকি? কী এই জিনিসগুলো? ট্রাস্ট করো তাকে। সে শুধু চাইছে ওই কলেজটায় পড়তে কারণ তার ভালো লাগে, সেটা তার স্বপ্নের কলেজ। সেই জায়গায় তার সাবজেক্টটা আছে, সেখান থেকে পড়লে তার একটা নিজস্ব শান্তির একটা ব্যাপার আছে, তার সারা জীবনের একটা শখ আছে, আনন্দ আছে। তুমি সেটা না করে কি করছো? না, এতদূর যেতে পারবে না, একে তো তুই মেয়ে, এতদূর যাওয়া আসাটা ঠিক হবে না, বাড়ির পাশে কলেজ আছে, একই তো জিনিস, কী আর আলাদা? কী এমন পড়ছিস? সেই তো আর্টসই নিবি, যা না বাড়ির পাশে কলেজটায় ভর্তিও, সব জায়গায় একই ডিগ্রি, আলাদা কিচ্ছু নয়, এখানেই পড়। কেন এই জিনিসগুলো করছো? প্লিজ স্টপ ইট, বন্ধ করো এগুলো। তাকে তার মতন করে বাঁচতে দাও। যে সমস্ত বাবা মায়েরা তার বাচ্চাকে বোঝে তারা এভাবেই বলবে যে ঠিক আছে, আমি আমার ছেলে বা আমি আমার মেয়েকে ট্রাস্ট করি, আমি জানি ও ভুল কিছু করতে পারে না, তবু যদি কিছু ভুল করে ফেলে তো ঠিক আছে, হতেই পারে, এই বয়সের, ঠিক আছে হতে পারে, ইটস নর্মাল, আমি তাকে সাপোর্ট করি, আমি তার পাশে আছি। কিন্তু না, টক্সিক প্যারেন্টস কখনো এটা বলবে না। তারা এভাবেই বলবে যে হ্যাঁ, না জানি কী করে ফেলবে, দিয়েছি একটা কলেজে, না জানি কী করে ফেলবে, এই তো বয়স, এখনকার ছেলে মেয়ে তো বকেই গেছে, ও আর আলাদা কী হবে, সব জানা আছে। এইভাবে তারা বলবে। দ্যাটস নট ফেয়ার। সারাদিনে কত কাজ করতে হয় তোর কোনো জানা আছে? কোনো আইডিয়া আছে? সারা দিন আমাকে অফিস বাড়ি সামলাতে হয়, আবার তোমার সঙ্গে গল্প করতে হবে কেন? কিসের জন্য? আমরা তো আমার মা বাবার সঙ্গে কখনো গল্প করতে বসিনি, এই সমস্ত কথা তো আমি আমার মা বাবাকে কখনো শেয়ার করিনি। কী সব নোংরা, এগুলো কি? এইভাবে তোমাকে বলবে। আর তাহলে যদি তোমরা আমার কথা নাই শোনো, তাহলে কেন এক্সপেক্ট করো যে আমার মা বাবা আমার সঙ্গে বন্ধু মতন থাকবে, আমার ছেলে মেয়ে আমার বন্ধু হবে? এই জিনিসগুলো এক্সপেক্ট করাটা কি তাহলে বোকামি নয়? প্রচণ্ড রকম বোকামি। তুমি চাইছো, তুমি বলছো যে প্রত্যেকটা মা কিন্তু তার মেয়ের বন্ধু হয়, এদিকে তার মেয়ে যখন তাকে কিছু বলতে যাচ্ছে তুমি তাকে বারবার করে মনে করে দিচ্ছ আমি তোমার মা হই, আমাকে রেসপেক্ট করো। রেসপেক্টের নামে তুমি তাকে কন্ট্রোল করছো, তার উপর যা খুশি তাই চাপিয়ে দিচ্ছ। তাহলে সে কী করবে? কোথায় যাবে? কার কাছে বলবে? ভুল ডিসিশনই তো নেবে, আর কি করবে? এটার সবচেয়ে বেশি প্রভাব পড়ে বাচ্চাদের ওপর, যে তারা বাবা মার সঙ্গে সম্পর্কটাই শেষ করে ফেলে। তারা জাস্ট ডিরেক্টলি মাথায় এটা এনে ফেলে যে ওনাদের বলে কোনো লাভ নেই, ওনারা আমার কথা শুনবে না, ওনারা আমাকেই ভুল বুঝবে, তো জাস্ট কথা বলা বন্ধ করে দাও। সারাটা দিন একটা ছেলে বা একটা মেয়ের কেটে যাচ্ছে, তার বাবা মার সঙ্গে সারাদিনে কোনো কথাই হয়নি। কেন হয়নি? কারণ সে যখন স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে বলতে চেয়েছিল কথাগুলো, তোমরা শোনোনি, তোমরা উল্টো রিয়াক্ট করেছো। আর এখন তার লাইফে কী চলছে তোমরা কিচ্ছু জানো না। এই কথাগুলো যখন আমি আমার মামাকে বলতে গেছিলাম, তারা আমাকে এইভাবে বলেছিল, সেই বাচ্চাটা তোমাকে বলছে যে আমার এটা ভালো লাগছে না, আমি এটা করব না, সে বারবার বলে যাচ্ছে, সে ছোট থেকে বলে যাচ্ছে যে আমার আর ডক্টর হওয়ার কোনো ইচ্ছে নেই, আমি একজন আর্টিস্ট হতে চাই, আমি একজন সিঙ্গার হতে চাই, আমি একজন রাইটার হতে চাই। এবং তুমি সেই কথাটা শুনছো না, তুমি বারবার থেকে বলে যাচ্ছ না তোমাকে গভর্নমেন্ট জবই করতে হবে, না তোমাকে ডক্টরই হতে হবে। তো একটা সময় পরে তারও ধৈর্য আছে, তারও ধৈর্যের বাতটা ভাঙবে, আর তখন সে রিয়্যাক্ট করে ফেলবে, সে পারবে না নিজেকে সামলাতে। তখন তার গলার ভয়েসটা জোরে হবে এবং জোরে করে সে বলবে যে আমি করতে চাই না, এটা কেন চাপাচ্ছ আমার ওপর তোমরা? আর ঠিক সেই সময় তোমরা কি করবে? তোমরা বলবে কি, তুই তুই আমাকে এরকম করে বললি, তুই তুই আমাদের ওপর এরকমভাবে চিল্লালি, আমরা তোর মা বাবা, তুই আমাদের উপর চিল্লাচ্ছিস, গলা উঁচু করে কথা বলছিস। হে ভগবান, আমার 20 বছরের সমস্ত কিছু জলে চলে গেল, আমি মেয়েটাকে মানুষ করতে পারলাম না, আমার সব টাকা, আমার সব কিছু ধ্বংস হয়ে গেল, আমি এতদিন তোর ওপর যা খরচা করেছি সেগুলো সব শেষ হয়ে গেল, ছেলে মেয়ে বকে চলে গেল, তারা তারা মা বাবার ওপর চিল্লাচ্ছে।
জবান লড়া রহে হে। কিউ কিউ কি করবে তাহলে? সে কিভাবে বলবে? কিভাবে বললে তোমরা বুঝবে? সে যখন প্রথমে এসে বলছে মা আমার এটা খুব ভালো লাগে, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও, এটা তুমি অ্যাকসেপ্ট করছো না। মা প্লিজ আমার এটা খুব ভালো লাগে, প্লিজ অ্যাকসেপ্ট করো, আমি সিঙ্গার হতে চাই, প্লিজ। না, চড় মারছো, থাপ্পড় মারছো, বের করে দিচ্ছ। সে কাঁদতে কাঁদতে তোমার কাছে সে বলছে মা প্লিজ প্লিজ এটা মেনে নাও, প্লিজ, আমি 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 এটাই চাই, আমি চাই না ওটা হতে, প্লিজ মেনে নাও। তার চোখ থেকে জল পড়ছে, সে কাঁদতে কাঁদতে তোমার কাছে সে হাত জোর করে রিকোয়েস্ট করছে, পায়ে পড়ে যাচ্ছে, আর তুমি কি করছো? ধাক্কা মারছো, লাথি মারছো, মেয়েরা তাকে তুমি ঘর থেকে বার করে দিচ্ছ, ফোন কেড়ে নিচ্ছ, বই খাতা টান মেরে ছিঁড়ে ফেলছো, যা খুশি তাই করছো তুমি তার সঙ্গে। আর তারপর তারপর যখন সে রিয়াক্ট করছে যে না আমি এটাই করব, এখনকার ছেলে মেয়ে প্রচণ্ড জেদি তৈরি হয়। তো এখনকার বাবা মায়েদের একটাই কথা, ছেলে মেয়ে তো কথাই শোনে না। তার কথা তোমরা কখন শোনো? কোনোদিন শোনার চেষ্টা করেছো? জীবনেও না, জীবনেও তুমি তাদের কথা শোনার চেষ্টা করোনি। তারা ধরেই নিয়েছে যে আমার বাবা মা তো আমার কোনো কথা শোনে না, তো আমি কেন শুনবো? কেন শুনবো? স্বাভাবিক। প্রত্যেকটা সম্পর্ক তখনই সুসম্পর্ক তৈরি হয় যখন দুদিক থেকে সমান ভালোবাসা থাকে, সমান রেসপেক্ট থাকে। শুধুমাত্র বড় বলে তোমাকে সম্মান করতে হবে এটার কোনো লজিক নেই। এই লাইনটার কোনো লজিক নেই যে তুমি বড় তুমি সম্মান পাবে না। মাথায় এই জিনিসটা ভালো করে ঢোকাও। তুমি সম্মান দেবে তো তুমি সম্মান পাবে, তুমি সম্মান দেবে না তো তুমি সম্মান পাবে না। সেটা যে কারুর জন্য। প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার ছেলে মেয়েকে সম্মান করা। হ্যাঁ, খুব ভালো করে আমি বলছি এই কথাটা, ভেবে চিনতে বলছি আমি কথাটা। সম্মান করা, রেসপেক্ট দেওয়া, তার ভাবনা চিন্তাকে রেসপেক্ট দেওয়া, এবং তারপর তাকে বোঝার চেষ্টা করা। কেউ কেউ নিজে থেকে ডিসাইড করে না যে আমি পৃথিবীতে আসব। বাবা মায়েরা তারা নিজেরা ডিসাইড করে যে আমি ছেলে বা মেয়েটা আমি চাইছি তাকে, হ্যাঁ ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করছি আমার সন্তানকে, সে আসুক পৃথিবীতে। সে নিজে থেকে আসে না। সে পারবে না 2 মাস বয়সে গিয়ে নিজে থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে খেতে, বা সে পারবে না 2 বছর বয়সে গিয়ে কোনো কিছু টাকা ইনকাম করে খেতে। বারবার যদি তুমি তাকে এই খোরাটা দাও যে আমি তোর পড়াশোনা চালাই, আমি তোকে খাওয়াচ্ছি, আমি তোকে পড়াচ্ছি, আমি তোকে লালন পালন করেছি, আমি তোকে কোলে নিয়ে ঘুরেছি, আমি তোর জন্য রাত জেগে অপেক্ষা করেছি, এটা তার বেসিক নিড, খাদ্য বস্ত্র বাসস্থান, এটা চাহিদা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের। তো তাকে সম্মান দাও। তাকে তোমাকে এই জিনিসগুলো দিতে হবে, কারণ তুমি তাকে পৃথিবীতে এনেছো, সে নিজে থেকে আসেনি। এই জিনিসটা বুঝতে হবে। তাকে রেসপেক্ট দিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তবে গিয়ে সে তোমাকে ভালোবাসা দেবে, না হলে দেবে না ভালোবাসা। 2, 4, 5টা খারাপ কথাই বলবে, এগুলোই শুনতে হবে, কিচ্ছু করার নেই। কোনো ছেলে মেয়ে চায় না যে তার বাবা মা কষ্টে থাকুক বা তাকে ছেড়ে চলে যেতে, কেউ কখনো ভাবে না। যখন একটা ছেলে বা একটা মেয়ে দেখছে যে তার বাবা তার জন্য এত কষ্ট করছে, অনেক কষ্ট করে তাকে পড়াশোনা শেখাচ্ছে, তখন তার মাথায় কিন্তু এই জিনিসটা দিন শেষে হলে স্টাক করে যে হ্যাঁ আমাকে বড় হয়ে কিছু করতে হবে, অনেক টাকা কামাতে হবে, যাতে আমি আমার মা বাবাকে অনেক 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 সুখে রাখতে পারি। আমাদের একটা ভালো ঘর নেই বা ভালো বাড়ি নেই, আমি যাতে তাদেরকে একটা সুন্দর বাড়ি করে দিতে পারি, আমি যেন তাদের জন্য কিছু করতে পারি। এই যে আমার শরীর খারাপ হলে, আমি অসুস্থ হলে, আমার জ্বর হলে আমাকে সে খাইয়ে দিচ্ছে, তো তার শরীর খারাপ হলে আমিও যেন তাকে খাইয়ে দিই, এই জিনিসটা সে মাথায় ভাববে। কিন্তু যখন তোমার শরীর খারাপ হচ্ছে আর আমাদেরকে বলা হচ্ছে যে শরীর খারাপ হয়েছে তো কী হয়েছে, আমাদের সময় আমাদের শরীর খারাপ নিয়ে সব কিছু করতে হতো। ওঠো, উঠে নিজের খাবার বানাও, বানিয়ে খাও। পারবো না তোমাকে মুখের সামনে ওষুধ নিতে, যাও নিজে বাজারে যাও, গিয়ে ওষুধ নিয়ে আসো। তোমার জন্য আমি ওষুধ এনে দিচ্ছি, ঠিক আছে? কোনো আইডিয়া আছে ওষুধটার দাম কত? তোমার জন্য আমি এগুলো করছি। তো সে এই কথাগুলোই মনে রাখবে, এবং বয়সকালে যখন তোমার বয়স হবে ঠিক সেই সময় তোমাকে বলবে যে দেখো তোমার জন্য এনেছি, ওষুধটা খেয়ে নিও। বুঝতে পেরেছো? খেলে খাও, না খেলে ভাড়মে যাও। এই যে এখনকার ছেলেমেয়েরা এই কথাগুলো বলে বা আমাকে এইভাবে বলে, এই সমস্ত কিছু পিছনে ঠিক কী কী তারা সহ্য করেছে সেই জিনিসগুলো কখনো তারা ভাবে না। প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু শেখে তার বাবা মা, তার পারিপার্শ্বিক জায়গা থেকে। তোমরা তার সাথে কি বিহেভ করছো, তোমরা আরও মানুষগুলোর সাথে কি বিহেভ করছো, সেইগুলো দেখে তারা শেখে। এবং যদি তারা দেখে যে এই জিনিসটা তো এর সাথে এটাই হয়, তাহলে সে তার সাথে সেটাই করবে।
তারা দেখছে যে তোমরা তোমার মা বাবাকে, অর্থাৎ বাচ্চাটার দিদা দাদু বা ঠাকুমা দাদুকে দেখছে যে খারাপ ব্যবহার করতে। তো কী শিখবে সে? বড় হয়ে সেটাই শিখবে, বাবা মার সঙ্গে তো এভাবেই কথা বলতে হয়, এভাবেই ব্যবহার করতে হয়। তোমরা ওদেরকে সাপোর্ট করো, একটু বিশ্বাস করো, লোকের কথায় কান দিও না। লোক আসেই খালি উল্টোপাল্টা বলতে আর তোমাদের সংসারে আগুন লাগাতে। পাশের বাড়ির লোক কী করছে, পাশের বাড়ির ছেলে মেয়ে কী করছে, এইগুলো নিয়ে মাথা ঘামিও না। তারা অলওয়েজ বেস্ট করবে যদি তোমরা তাকে সাপোর্ট করো। তোমরা যদি তার পাশে থাকো, তোমরা যদি অলওয়েজ বলো যে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করছি, আমি তোমার পাশে আছি, তুমি করো, তাহলে অফকোর্স সে বেস্ট করবে। আর যদি মাথার মধ্যে এই জিনিসটা ঢোকাও যে না তুমি কিছু পারবে না, তাহলে সত্যি ওর দ্বারা কিচ্ছু হবে না, ও পারবে না করতে। তো এটাই জাস্ট আমি বলবো যে তোমরা সাপোর্ট করো। ল্যাক অফ কমিউনিকেশনের জন্য, শুধুমাত্র কথা বলা হচ্ছে না বলে এখনকার ছেলেমেয়েরা প্রচুর ভুল কাজ করছে, প্রচুর জিনিসে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, এটা একদমই ঠিক নয়। তো তুমি তোমার ছেলেমেয়ের সঙ্গে কথা বলো, দিনে 1 ঘন্টা যেমন তুমি নিজেকে টাইম দিচ্ছ ঠিক তেমনভাবে 5টা মিনিট হলেন তার সঙ্গে কথা বলো। তার লাইফে কী চলছে, কেন চলছে, কি কি হচ্ছে, কি কি করেছে, সারাদিন তার কেমন গেছে, সমস্ত কিছু জানো। আর রিয়্যাক্টটা একটু কম করো প্লিজ। কোনো কিছু বলার পরে যেমনভাবে রিয়াকশান দাও না, আমরা আর বলতে পারি না কিছু। আগে ভালো করে শোনো, বোঝো, তারপরে বলো। এবং প্রত্যেককে একটু ফ্রিডম দাও, একটু বোঝার পর তাকে করতে দাও। সে কি করতে চায় সেটা করতে দাও, তাকে বোঝাও, জোর করে চাপিয়ে দিও না। সাপোর্ট করো, কন্ট্রোল করো না, প্লিজ, আই রিকোয়েস্ট। নমস্কার, বাই। তো এই সমস্ত বাবা মায়ের জন্য আমার একটাই জাস্ট অনুরোধ, প্লিজ